সো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3, নবম শ্রেণী চ্যাপ্টার 3 ফিজিক্স। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় ফোর্স, অর্থাৎ বল। সো প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম যে একটা অবজেক্টের মোশনটা ঠিক কিভাবে ঘটে এবং এই ক্ষেত্রে বিভিন্ন সূত্রের প্রয়োগগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এই চ্যাপ্টারে আমরা সেখানে দেখতে পেয়েছি যে মোশন ক্রিয়েট হওয়ার জন্য, মোশনটা ক্রিয়েট হয় মূলত ফোর্সের জন্য, ঠিক আছে। সো আমরা এই চ্যাপ্টারে স্যার আইজাক নিউটন, সায়েন্টিস্ট আইজাক নিউটনের তিনটি বেশ কিছু আছে, সূত্র আছে, সেগুলো নিয়ে ল আছে, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। মূলত আমাদের এখানে আলোচনার বিষয়গুলো হচ্ছে ইনার্শিয়া, তারপর নেচার অফ ফোর্স, ইনার্শিয়া অফ বডি, নেচার অফ ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো তাহলে আমরা শুরু করি। চ্যাপ্টার 3 এর প্রথম যে পয়েন্টটি আমরা আলোচনা করব, যে বিষয়টি আলোচনা করব, তা হলো ইনার্শিয়া এন্ড কনসেপ্ট অফ ফোর্স। ওকে, এবং এখানে আমরা যে লটি পড়বো সেটি হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। ওকে, বুঝতে পেরেছো যতটুকু বুঝালাম? জি জি, গুড। সো আমরা তাহলে প্রথমে যে সূত্রটি পড়বো সেটা হচ্ছে নিউটনস ল, ফার্স্ট ল অফ মোশন। তার আগে আমরা একটা কথা বলে রাখতে চাই যে হোয়াট ইজ ইনার্শিয়া। ইনার্শিয়াটা কি? ইনার্শিয়া মানে হচ্ছে বাংলায় বললে এটাকে বলা হয় জড়তা, অর্থাৎ একটি গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকার যে প্রবণতা, সে টেন্ডেন্সি, সেটাই হচ্ছে ইনার্শিয়া। তার জন্য একটি ইনার্শিয়া। আবার একটি স্থিতিশীল বস্তু বা থেমে থাকা একটি বস্তু আজীবন থেমে থাকার যে প্রবণতা বা টেন্ডেন্সি, সেটা হচ্ছে তার জন্য একটি ইনার্শিয়া। ওকে, সো এবার আসি আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশন। Newton's first law of motion can be expressed as a stationary object, that means একটা স্থিতিশীল বস্তু will remain stationary, মানে একটা স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকবে, and an object in uniform motion. Uniform motion মানে বলছে যে সব সময় তার মোশনটা সেম থাকবে, will continue its uniform motion unless a force is applied to it. যদি কোনো বল প্রয়োগ করা না হয়, অর্থাৎ এই নিউটনস ফার্স্ট ল অফ মোশন হচ্ছে এখান থেকে শুরু করে ঠিক এতটুকু পর্যন্ত, ঠিক আছে। যে যদি কোনো বাহির থেকে কোনো বল প্রয়োগ করা না হয়, একটা অবজেক্টটার দুইটা অবস্থা হতে পারে। একটা হচ্ছে স্টেশনারি, অর্থাৎ একটা স্টেশনারি অবজেক্ট স্টেশনারি থাকবে, অর্থাৎ স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকবে, এবং গতিশীল বস্তু আজীবন একই গতিতে চলতে থাকবে, ঠিক আছে। জি। গুড। সো এবার এই যে সূত্রটা আমরা পড়লাম, এটার উপর ভিত্তি করে কিছু কথা এখানে লিখেছে, সেগুলো খুবই বোঝানোর দরকার। বিকজ যদি কোয়েশ্চেনে আসে স্টেট দ্য নিউটনস ফার্স্ট ল অফ মোশন, তাহলে শুধু এই দুটা লাইন লিখবো। আর যদি কোয়েশ্চেন আসে এক্সপ্লেইন নিউটনস ফার্স্ট ল অফ মোশন, তাহলে আমাকে এই দুটো লাইনে লিখতে হবে। তার ফার্স্ট লটা ব্যাখ্যা, ফার্স্টে লিখতে হবে, স্টেটমেন্ট দিতে হবে, দেন সেটাকে আবার আমাকে এক্সপ্লেইন করতে হবে। The first law of the first part of the Newton's first law is not difficult to understand, because we always observe that the bodies at rest remains at rest and do not move until they are pushed, right? The problem arises from the second part, because we never observe that a body in motion keeps its perpetual motion forever. মানে একটা বস্তু যেটি মোশনে আছে সেটা অলওয়েজ যে তার এই মোশনে চলবে, এটা আমরা কখনো দেখি না, ঠিক না। মোশনটা পরিবর্তন হয় কেন? কারণ হচ্ছে তোমার একটা ধাক্কা খেতে পারে, উঁচু নিচু রাস্তা হতে পারে, ঠিক না, সামনে থেকে একটা বাধা আসতে পারে। ক্লিয়ার? জি। If motion is produced in a body by pushing it, we observe that the body comes to rest if no force is applied. If motion is produced, কথাটা আবার বুঝো, is produced in a body by pushing it, আমি একটা অবজেক্টকে বডিকে যদি আমি পুশ করে যদি তার মধ্যে মোশন প্রডিউস করি, মনে করো একটা স্থিতিশীল বস্তু বা একটা আস্তে আস্তে যাচ্ছে এমন একটা বস্তু, তাকে আমি ধাক্কা দিয়ে যদি তার গতিটা বাড়াতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে সে একটা সময় কি, সেই বডিটা আমরা দেখি যে সেই বডিটাই, সেই অবজেক্টটাই তোমার কি স্থির হয়ে যায়, কখন? যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, রাইট? It is from our daily life experience, right? From our daily life experience, what do you say that it seems that the key to keep a body in uniform motion, you have to apply force on it continuously. একটা অবজেক্টকে যদি আমাকে ইউনিফর্ম মোশনে রাখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? কন্টিনিউয়াসলি এর উপর কি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। From Newton first law we learned that it is not from Newton first law we learned that it is not true. If a body in uniform velocity stops, then we have to realize that force can be applied by some means. Okay. Friction, air resistance, etc. actually stops a moving body by applying force in the opposite direction, right? আমি একটু আগে এটা বললাম,
if all these forces could be withdrawn, যদি এই ফ্রিকশন মানে বাধা, এয়ার রেজিস্ট্যান্স বাতাসের বাধা, ফ্রিকশন মানে ঘর্ষণ, এবং এয়ার রেজিস্ট্যান্স বাতাসের বাধা, এই সব কিছুকে যদি তুমি সরিয়ে নিতে পারো, then we could find that a body in uniform motion keeps it perpetual motion forever. Are you clear with this concept? জি জি ভেরি গুড। সো এখন দেখো, আমি যেটা আগেই বলে ফেলেছিলাম সেই বিষয়টা এখানে আরেকটু ভালো করে ব্যাখ্যা করেছে, সেটা হচ্ছে ইনার্শিয়াটাকে আরেকটু ভালো করে ব্যাখ্যা করেছে। তাহলে চলো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। The characteristic that a stationary body wants to be stationary, or a body in motion wants to keep its motion unless a force is applied, is called inertia. Are you clear? When a car at rest suddenly starts moving, we move backwards, right? When a car at rest suddenly starts moving, we move backwards. আমরা যখন একটা কার, আমরা গাড়িতে বসে গাড়ি চালালাম, গাড়ি তুমি ড্রাইভিং সিটে আছো, তাহলে তুমি যখন গাড়ি চালাবা দেখবে যে তুমি সামনের দিকে যাচ্ছ না, তুমি একটু পিছনের দিকে পড়ে যাচ্ছ, গাড়ি সামনের দিকে যাচ্ছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনার্শিয়া। মানে তুমি গাড়িতে বসে আছো, গাড়ি ড্রাইভ করছো, হ্যাঁ, দেখবে যে তুমি যখন ড্রাইভ করছো রেস্ট থেকে, মানে থেমে থাকা গাড়ি হঠাৎ করে যদি মুভ করে, দেখবে তুমি কিছুটা তোমার শরীরটা পিছনের দিকে কিছুটা অল্প কিছুটা চলে আসতেছে, ঠিক না? হ্যাঁ, এইটা কি জন্য হয়? ইনার্শিয়ার কারণে হয়। The lower part of the body is attached to the car, right? When the car starts moving, the lower part of the body moves with the car, but the upper part of the body is still stationary and tends to remain stationary. Are you clear with this part? বা গাড়ির নিচের অংশটা গাড়ির সাথে মুভ করছে, বাট উপরের অংশটা স্থিতিশীল থাকছিল, ফলে সে স্থিতিশীল থাকার চেষ্টা করছে। So the upper part of the body moves backwards, right? Since এটা কোয়েশ্চেন আসতে পারে, why the when we start a car from rest, why the upper part of the body move backwards? Okay, then you have to explain this concept. Since this inertia is due to the tendency of rest, this is called inertia of rest. When people get down from moving bus, train, etc., we see they fall down due to the inertia of they fall down. যখন বাস থেকে নামে তারা নিচে পড়ে যায় due to the inertia of motion. The whole body of the person is in a moving train or bus in motion, right? When he or she, when his or her leg touches the ground, the lower part of his body comes to rest. The upper part of the body keeps moving forward due to the inertia of motion. So the person falls down. Are you clear with this concept? Yes. Very good. So if the term inertia was merely a definition, then it would not be taught so much importance. Actually, from the viewpoint of physics, it is very important topic. Up till now, we have not uttered the word mass. আমরা এখন পর্যন্ত কিন্তু মাসটা নিয়ে কোনো আলোচনা করি। মাস মানে কি? ভর। মানে একটা অবজেক্টে যা কিছু থাকে সবকিছু নিয়ে কি তার ভর। মাস, weight, not weight, not weight. Weight is another thing. So, but to know the motion of an object, we have to know its mass. একটা অবজেক্টের মাস সম্পর্কে আমরা যদি মোশন জানতে চাই, একটা অবজেক্টের মোশন জানতে চাই, আমাদেরকে অবশ্যই এর কি জানতে হবে? মাস সম্পর্কে জানতে হবে। We do not treat a light cycle and a heavy truck coming with the same speed on the same scale. ঠিক আছে, একটা লাইট সাইকেল এবং হেভি ট্রাককে আমরা কখনো একই স্কেলে কিন্তু একই স্পিডে আমরা করি না, আসে না, ঠিক না? The reason is difference in mass. But actually, what is meant by mass? Often we say mass is a measure of the amount of object. Are you clear? Yes. Okay, but a more scientific answer is mass is the measure of inertia. Scientific answer যদি বলে এক কথায় সেটা হবে mass is the measure of inertia. So if a body in higher inertia, then you have to understand that surely it has a higher mass. If inertia is less, then the mass is also less. So এই জিনিসটা মাথায় রাখবা, ইনার্শিয়াটা কম হবে কখন? যখন মাস, ইনার্শিয়া যদি কম হয় তাহলে মাসও কি কম হবে। You definitely observe it that the object with higher mass cannot be displaced by higher amount of the application, by the application of an equal amount of force. But a body with less mass can be displaced easily. একটা বডির মাস যদি কম হয় সেটাকে তুমি খুব সহজে কিন্তু ডিসপ্লেস করতে পারবা, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে পারবা। বাট যদি সেটার ওজন বেশি হয় তাহলে তোমার নিতে অনেক সময় লাগবে, কষ্ট হবে, রাইট? সো ইজিলি একটা যে ইজিলি কোন কষ্ট করে যাচ্ছে নাকি সহজে যাচ্ছে, বিষয়টা এটা। So otherwise you can say if the mass is less, the influence of inertia is reduced comparatively. Okay. So here is a question here, you can try to learn this later. Okay, should we discuss right now this one? Should we discuss? Yes. Okay,
So here is a question: the two graph, there are two graph here, right? This is position versus time graph, and here another graph is position versus velocity versus time graph. Okay, so question, in the question it is stated that the two graphs illustrate the values of position and velocity with time in figure 3.1, right? So explain where and for what period force was applied. Where and for what period force was applied. Applied. Let's see the answer of this question. Both the graphs are identical to look, right? But they contain totally different information, right? One is position Yeah. versus time graph, and another is velocity versus time graph. Time graph. So let's see the number one. In the first graph, first of all, let's discuss the first graph, this one. Okay, in the first graph, Yeah. from 0 to t1 or from t2 to the end, t2 থেকে end, 0 থেকে t2 পর্যন্ত অথবা t2 থেকে end পর্যন্ত, there is no change of position, no change in position in these two time intervals, right? দেখো পজিশনে কোনো পরিবর্তন নাই। t0 তে যেখানে ছিল অবজেক্টটা এখানে, t1 এ কিন্তু অবজেক্টটা এখানেই রয়ে গেছে, রাইট? আবার t2 থেকে Same জায়গায়। শেষ পর্যন্ত সেম জায়গায় রয়েছে, ঠিক না? ওকে, সো this means there is no velocity, right? যেহেতু পজিশনে পরিবর্তন হয় নাই, কারণ আমরা জানি the rate of change of position is called velocity, right? So যেহেতু পজিশনে পরিবর্তন হয়নি, so no velocity, right? Therefore there is no question of change of velocity, right? This means definitely no force is acting in these two time intervals. So আমরা এখান থেকে বলতে পারি যে এই দুইটা সময়ে দুইটা টাইম, কোন টাইমে, এই টাইম ইন্টারভাল এবং এই টাইম ইন্টারভালে কোনো ভ্যালোসিটি ছিল না। যেহেতু ভ্যালোসিটি ছিল না, সো কোনো কি ডেফিনেটলি কোনো ফোর্স এখানে কাজ করছে না। ফ্রম টাইম t1 টু t2, t1 থেকে t2 পর্যন্ত একটা পজিশনের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সো এখানে ভ্যালোসিটিও আছে, অবশ্যই ভ্যালোসিটির জন্য অবশ্যই কি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। আর ইউ ক্লিয়ার? From t1 to t2 there is a change in position, but the change is at the same rate, since the line is a straight line. দেখতে পাচ্ছ লাইনটা কিন্তু একটা স্ট্রেট লাইন, রাইট? সো এটা আমরা বলতে পারি যে সেম রেটে অবজেক্টের কি পজিশনের পরিবর্তন হয়েছে। দ্যাট মিন্স the object is moving in with a uniform velocity, therefore there is no change in velocity, ঠিক না? যেহেতু সেম রেটে যাচ্ছে স্ট্রেট লাইন, সো we have uniform velocity from this figure, right? So therefore there is no change in velocity, যেহেতু uniform velocity, so no change. Therefore from time t1 to t2 no force is applied on the body. এটাও বলতে পারি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। অবজেক্টের পজিশনের পরিবর্তন হয়েছে, বাট কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, কারণ যদি ফোর্স অ্যাপ্লাই করতে তাহলে তো ভেলোসিটি পরিবর্তন হতো, ঠিক না? at the instant t1, এবার আসো t1 পয়েন্টে, এই পয়েন্টের কথা বলছে। t1 বলতে মানে এই টাইমে যে পয়েন্টটা রয়েছে অবজেক্টটা, সেটার কথা বলছে। A force is applied on the stationary object to make it move with a uniform velocity. এই জায়গাতে তোমার একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে t1 পয়েন্টে। এগেইন জাস্ট এট দ্য ইনস্ট্যান্ট t2 তে তোমার আরেকটা অবজেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। ফোর্সটা তুমি হাত দিয়ে করতে পারো। তুমি ড্রাইভিং সিটে আছো, তুমি গাড়িটাকে চালাচ্ছো, স্থির অবস্থা থেকে চালানো শুরু করছো, তাহলে t1 পয়েন্টে তুমি গাড়িটাকে চালালো, ঠিক আছে? এরপর আবার একটা সময় পরে t2 সময় গিয়ে তুমি গাড়িটাকে থামিয়ে দিলা। তোমার গাড়ি তো থামাতে হলে তোমাকেই ক্লিক করতে হবে, ঠিক না? সো লাইক দিস ওয়ে। So by applying a force, the motion is stopped, right? So no force is applied elsewhere. কোথাও কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। Therefore, when 0 less than t less than t1, আবার t1 less than t less than t1 and t1 less than t, there is no force. মানে বলছো টাইম যখন 0 থেকে বেশি এবং t1 থেকে কম, তখন কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। শুধু t1 পয়েন্টে এবং t2 পয়েন্টে তোমার ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। 0 থেকে t1 পয়েন্টের মাঝখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, আবার t2 থেকে এন্ড পর্যন্ত কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই। দুইটা পয়েন্ট আবার t1 থেকে t2 এর মাঝখানে যে স্ট্রেট লাইনটা, সেখানেও কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই। যদি হইতো তাহলে তোমার কি হইতো, ভেলোসিটি পরিবর্তন হইতো, বাট আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি পাচ্ছি। দুইটা পয়েন্টে শুধু ভেলোসিটি পরিবর্তন হইছে, এই ফোর্স অ্যাপ্লাই করা হইছে, একটা হচ্ছে t1 পয়েন্টে আর একটা হচ্ছে t2 পয়েন্টে। আর ইট ক্লিয়ার? ডান। তো আমরা আশা করি সেকেন্ডটাও তুমি এভাবে করে ব্যাখ্যা করতে পারবা না? সো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। 3.1.2 force. The word force is used for the first time in Newton's first law, but the interesting thing is it is not yet described what mean by the word force. Okay, আমরা সোজাসুজি পয়েন্টে চলে যাব। আমি দেখি ডেফিনিশনটা কোথায় আছে। Actually, Newton's first law of motion can be the definition of force. Force is that quantity
Force is that quantity, সোজা কথা বলতে পারি, force is that quantity of which a stationary object start move and the object and the body moving with a uniform velocity change this velocity. Are you clear? Yes. From the Newton's first law we can understand what is force, but cannot measure it. But from the second law we learn to measure force. And প্রথম ল থেকে আমরা আসলে ফোর্সটাকে মেজার করতে পারছি না, বাট সেকেন্ড ল থেকে নিউটনের আমরা এই ফোর্সটাকে মেজার করার একটা সুযোগ পাবো। ঠিক আছে, সো ফার ইটস এইমি। ওকে, সো আশা করি এই পয়েন্টগুলো আর কোনো সমস্যা নেই। এবার আসলে নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। এখানে তেমন কিছু বলে নেই, এখানে সোজা কথায় এই যে যদি অ্যাটমিক স্কেলে আমরা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে অল ফোর্সেস আর নন কন্ট্যাক্ট ইন নেচার, কোনো কন্ট্যাক্ট নেই। অন অ্যাটম অ্যাটাকস অর রিপালসেস আনাদার অ্যাটম এট আ ডিসটেন্স, মানে একটা অ্যাটম আরেকটা অ্যাটমকে দূরবর্তী অবস্থায় থেকে তারা কি করে এক অন্যকে আকর্ষণ করে। যদি ইয়া হয় ইলেকট্রন, কোনোটা একটা ইলেকট্রন বেশি একটা প্রোটন বেশি, তাহলে কি একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন তো তোমার একটা আরেকটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। আর যদি দুইটা যদি পজিটিভ আয়ন হয় তাহলে কি দুইটাকে রিপালস করবে, রাইট? বাট দে ডু নট টাচ প্র্যাকটিক্যালি, রাইট? সো আশা করি এই জিনিসটা তোমার ক্লিয়ার। এবার আসো নেচার অফ ফান্ডামেন্টাল ফোর্সেস, এই পয়েন্ট আমরা পড়বো। এটা মূলত একটা খুবই একটা থিওরিটিক্যাল পয়েন্ট, এটা আসলে তেমন বোঝানোর কিছু নেই। এখানে দেখো মানে ফান্ডামেন্টাল ফোর্সেস আর অ্যাকচুয়ালি 4 ইন নাম্বার। There are gravitational force, electromagnetic force, weak nuclear force and strong nuclear force. সো আমরা এগুলো খুবই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আছে, যেহেতু আমাদের ক্লাস টাইম খুবই লিমিটেড। 3.2.1 gravitational force. All the objects in the universe attack one another by a force due to their mass. Okay, and this force is called gravitational force. Are you clear? Yes. এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কি হয় মূলত, the stars are revolving within the galaxy or the earth is revolving around the sun. মানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কি হচ্ছে, স্টারগুলো আকাশের তারাগুলো ছায়াপথের চারদিকে কি করছে, আমরা কোন ছায়াপথে আছি, মিল্কি ওয়ে ছায়াপথে আছি বা গ্যালাক্সিতে আছি, আমাদের পৃথিবীটা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে। হ্যাঁ, মিল্কি ওয়ে। সো এর চারপাশে তারাগুলো প্রতিনিয়ত রিভলভ করছে ঘূর্ণায়মান, আবার সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘূর্ণায়মান। and the moon is revolving around the earth. When the force of gravitation of the earth works on us, we call it gravity. যখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমাদের উপর কাজ করে তখন আমরা এটাকে কি বলি, গ্র্যাভিটি বলি। This gravity attracts us towards the center of the earth and that means pulls downwards, and due to this pull we feel our weight. Are you clear? Yes. Good. So এবার আসো আমরা নেক্সট যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে electromagnetic force. We have seen now and then that when we comb our hair with a comb it attracts piece of papers. এটা কথাটা বুঝতে পারছো কি বলছে, একটা ছোট কাগজের টুকরাকে বা না কাগজের টুকরা না, তোমার মনে করো একটা কলমের যে মাথার অংশটা সেটাকে তুমি যদি তোমার মাথায় তেল থাকা অবস্থায় তুমি যদি মাথার মধ্যে একটু ঘষো, কিছুক্ষণ যদি ঘষতে থাকো, এরপরে তুমি যখন সেই কলমের মাথাটাকে যদি কোনো একটা ছোট 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 মানে খুবই কম পরের কিছু ছোট কাগজের কাছে নিয়ে যাও, দেখবে যে সেটা কি করছে, অ্যাট্রাক্ট করছে। বুঝতে পারছো? এটা হচ্ছে মূলত এই ধরনের ফোর্সের কারণে হয়ে থাকে। We have also seen that a magnet attracts or repulses another magnet, right? Though we think that electric and magnetic forces are different in nature, actually the true forces are identical. They only appear in two forms. One only, and this electromagnetic force can attract and repulse, but the other forces can attract only, cannot repulse. শুধুমাত্র এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কি করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে, আবার কি করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে, আবার রিপালসও করতে পারে। বাট আদার ফোর্স গুলো শুধুমাত্র অ্যাট্রাক্ট করে, রিপালস করতে পারে না। It is so much stronger than the gravitational force. এই যে কতটুকু স্ট্রঙ্গার, 10 to the power 36 times or trillion times stronger. That the statement is true and you can find it definitely yes. Because when you comb your hair by a comb and pull a piece of paper by attraction, the whole earth tries to pull the piece of paper by the gravitational force due to its total mass. But the small amount of electricity in your comb deflects the total gravitational pull of the giant earth. Got it? এই পয়েন্টটা কি বুঝতে পারছো? ক্লিয়ার। সো এবার আসি আমরা পরবর্তী পয়েন্টটা নিয়ে আলোচনা করি। 3.2.3 weak nuclear force or weak force, খুবই সংক্ষেপে পড়বো।
It is called weak কেন? Because it is weaker than the electromagnetic force, but not at all weak like the gravitational force. The force of gravitation and the electromagnetic force can act from any distance, but this force act from very little distance, 10 to the power minus 18 meter. It's very little. The emission of beta ray, alpha, beta, সেই রেগুলো তো আমরা জানি নাকি, alpha, beta, gamma. The Yes. emission of beta rays or electrons from a radioactive nucleus is due to this weak nuclear force. এবার আসো আমরা পরবর্তী যে পয়েন্টটা পড়বো, এটা অনেক বিশাল কথা লিখছে, তুমি এগুলো বাসায় সংক্ষেপে পড়বা, আমি খুব সংক্ষেপে এটা মানে মূল কথাটা বলার চেষ্টা করছি। দিস ইজ দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, কথা যেরকম স্ট্রং, নামে যেরকম স্ট্রং, কাজও সেটা খুবই স্ট্রং। হ্যাঁ, this is the strongest force of this universe, strong nuclear force. This is 100 times stronger than the electromagnetic force, but these two acts are very little at a very little distance. Okay, we know that nucleus is situated at the center of an atom, right? And the strong nuclear force acts between the proton and the neutron within the nucleus, confines them. Okay, আমরা জানি নাকি প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, যেখানে প্রোটন হচ্ছে ধনাত্মক আর নিউট্রনের কোনো আদান থাকে না, এদের মধ্যকার এই ফোর্সটা কাজ করে। ঠিক আছে, confined due to this strong nuclear force, the nucleus contains an enormous amount of energy. যেহেতু এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, এই জন্য নিউক্লিয়াসের কাছে কি থাকে, অনেক বেশি ব্যাপক পরিমাণে এনার্জি থাকে। Therefore, by the division of a large nucleus or by the addition of a small nucleus into a huge, we can get a huge amount of energy. Okay, by this force. Yes. For this reason, a nuclear bomb has so much energy. By this force, light and heat is produced in the sun. Got it? Yes. শেষ, লাস্ট একটা পয়েন্ট এখানে আছে, সেটা হচ্ছে এখানে according to the scientists, these four types of forces have the same origin and they are trying to explain all these forces by a single law. Meanwhile, it has become possible to explain the electromagnetic force and the weak nuclear force by a single law. Okay, একটা ল দিয়ে, একটা সূত্র দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্সটাকে ব্যাখ্যা করা যাচ্ছে। সো ইট ইজ a tremendous success of theoretical physics. ফিজিক্স দুই ধরনের, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। So therefore, you can say forces are of three types: gravitation, electroweak, and nuclear force. Okay, nobody will say it's wrong, right? So the scientists are trying to unify the other forces too by a single law. মানে তারা চেষ্টা করছে এটার আরো বিভিন্ন ফোর্সকে যদি তারা আরো দুইটা ফোর্সকে একটা করতে পারলে আরো ভালো হয় না তাদের জন্য, মানে এটা সায়েন্স ফিজিক্সের জন্য ভালো হয়। হ্যাঁ, সো আশা করি এই যে পয়েন্টগুলো আমরা পড়লাম বুঝতে পারছো, রাইট? Yes. গুড, ভেরি গুড। সো এবার আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে 3.3, ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্সেস। We know that force is a vector quantity, right? Therefore, if a force is applied on an object, then it is possible to cancel that force by the application of another force from opposite direction. মনে করো একটা ফোর্স হচ্ছে তোমার 2 নিউটন, সাপোজ। আমি যদি সেটাকে যদি কি করতে চাই, ভ্যানিশ করতে চাই, কি করতে হবে আমাকে? অপোজিট ডাইরেকশন থেকে অপোজিটের জন্য একটা মাইনাস সাইন দিতে হয় আমরা সবসময়, মানে অপোজিট ডাইরেকশন বুঝতে মাইনাস সাইন দিই, তাহলে সেক্ষেত্রে 2n - 2n কি হয়ে গেল? 0 নিউটন হয়ে গেল না? নিউটন হচ্ছে তোমার ইউনিট অফ ফোর্স। ওকে, সো দেন উই সে দ্যাট দ্য ফোর্সেস আর ব্যালেন্সড, মানে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি ফোর্স গুলো কিসে আছে? ব্যালেন্স করা হয়েছে। কিভাবে? কারণ আমরা একটা ফোর্সকে, ইফ আ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এন অবজেক্ট, একটা অবজেক্টের উপর যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, দেন ইট ইজ পসিবল টু ক্যান্সেল দ্যাট ফোর্স বাই দ্য অ্যাপ্লিকেশন অফ আনাদার ফোর্স ফ্রম অপোজিট ডাইরেকশন। Then we can say the forces are balanced. When two or more forces are applied on an object, and if the combined resultant force of the forces becomes zero, then the body remains stationary. কখন একটা বডি স্টেশনারি থাকে? যখন দুই বা তার চেয়ে বেশি ফোর্স অ্যাপ্লাই করা হয় একটা অবজেক্টের মধ্যে, তখন কি হয়? সবগুলো অবজেক্ট মিলে একটা বড় অনেক বড় মাপের একটা কি রেজাল্টেন্ট ফোর্স পাবো না? সেই ফোর্সটা যদি তোমার শূন্য হয়, তাহলে সেই বডিটা কি হয়ে যাবে? স্টেশনারি হয়ে যাবে, মানে থেমে যাবে। ওকে, এখানে তোমার একটা ফিগার দেখতে পাচ্ছি আমরা। ইন ফিগার 3.2 we can see it is shown that an object is suspended with a thread. The force of attraction, that means weight of the object of the earth on the object, is acting vertically upward downwards, মানে এটার উপর কি করতেছে? নিচের দিকে, ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, here the force of gravity or the weight of body is the unbalanced force. নিচের দিকে রয়েছে কোনটা? তার ওয়েট, এটা হচ্ছে তার আনব্যালেন্স ফোর্স।
Owing to this unbalanced force, the object will fall down, নিচের দিকে পড়তে থাকবে, হ্যাঁ, with the acceleration due to the gravity. Are you clear? No, the force is balanced in the first figure. প্রথম ফিগারে ফোর্সটা কি ব্যালেন্সড। ইন দ্য সেকেন্ড ফিগার, as soon as the pendulum is released, পেন্ডুলামটা যখন তুমি ছেড়ে দিবা, হ্যাঁ, a resultant force will act and so the pendulum will start movement. Are you clear? Yes. Good. We can apply an unbalanced force on the object without cutting the thread too. If by pulling the object we can displace it slightly along one side, দেখো এটাকে এক পাশে পুল করে নিয়ে যাচ্ছে অন্যদিকে, তাহলে কি পেন্ডুলামটা যাওয়া শুরু করবে, রাইট? So if by Yes. pulling the object displace it slightly along one side, then the tension of the thread and the weight will not work in the opposite direction. সেক্ষেত্রে এগুলোকে অপোজিট, যদি আমরা এইদিকে পুল করে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু একে বরাবর কাজ করতেছে না। দেখো টেনশনটা একদিকে কাজ করতেছে, ওয়েটটা আরেকদিকে কাজ করতেছে, মানে একই দিকে তারা কাজ করবে না, ঠিক আছে? they will that weight and will not কারণ দেখো আগে ছিল কি অপোজিট ডাইরেকশনে, টেনশন এবং ওয়েট অপোজিট ডাইরেকশনে ছিল, রাইট? সেজন্য এটা স্থির হয়েছিল এখানে। এখন দেখো টেনশনটা একদিকে কাজ করতেছে, তাদের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, ফলে তারা একই দিকে কাজ করবে না। then the two forces, that means tension of the thread and the weight of the body, will combine and produce a resultant force. Okay, that's why it will go here and there, move here and there. Got it? Yes, sir. When the object is just released, this resultant force will start working on the object and the body will oscillate. ফলে কি হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু তোমার টেনশন অফ দ্য থ্রেড এবং তোমার যে ওয়েটটা, অবজেক্টের ওয়েট, এই দুটো বিপরীত দিকে ছিল, সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা ব্যালেন্স ছিল, বাট এখানে ইমব্যালেন্স হয়ে গেছে, ঠিক না? সেক্ষেত্রে এখন কি হবে, ইমব্যালেন্স হয়ে এই দুটা এক মানে যোগ হয়ে তোমার বডিটাকে অসিলেট করবে, মানে দুলতে থাকবে, ঠিক আছে? দিস ইজ আনাদার এক্সাম্পল অফ দ্য আনব্যালেন্সড ফোর্সেস। Are you clear these points? Yes, sir. Good, very good. এটাও সেম ভাবে কাজ করছে, রিডিং করে নিবেন। Okay. এখন আসো আমরা আরেকটা পয়েন্ট করব। সো আমরা এখন আরেকটা পয়েন্ট করব, সেটা হচ্ছে মোমেন্টাম। ওকে, আমরা সো তাহলে পড়ি। দেখো মোমেন্টামে দেখো কি বলে, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, মানে ভর ইনটু বেগের গুণফল, ঠিক আছে? তাহলে কি হয়, ভরবেগ হয়। আচ্ছা, সোজা কথা বললে এটা কি জানো, সেটা হচ্ছে তোমার তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করছো, তাহলে তোমার ভরের সাথে এখানে তোমার বেগের সাথে সাথে তোমার ভরটাও কাজ করছে, ঠিক না? সো আমরা এখানে ভর এবং বেগকে যদি মাল্টিপ্লাই করি, দা প্রোডাক্ট উইল বি দা ভর মোমেন্টাম। ওকে, সো এখানে দেখো কি বলছে, ইন let a truck and a bicycle hit a small car with the same velocity. In this collision, এই যে একটা সংঘর্ষ হলো, which one will damage the small car more, the cycle or truck? Definitely truck. Why? Definitely the truck. Okay, because the truck is much heavy than the cycle, though the velocity of the cycle and the truck are same, but the momentum of the truck is much more than that of the cycle, and since the truck has greater mass, simply the momentum is defined as the product of the mass and the velocity. Are you clear? Yes. And the formula is here, p equal to mv. You can see m is scalar, but v is vector. Velocity is vector, so multiplication of one scalar quantity with a vector quantity is a what quantity? Is a vector quantity. Okay, আচ্ছা, এবার এটার ইউনিট গুলো রিডিং করে নিবা। এবার আসো কম্বাইন্ড মোমেন্টাম নিয়ে পড়ি। ইফ মোর দেন ওয়ান অবজেক্ট আর ইন মোশন and they are moving in different velocities, then they have a combined momentum. Due to different velocities of the objects, they may collide with one another in their path of motion. কথা কি বুঝতে পারছো কি বলছে? যদি একের অধিক অবজেক্ট মোশনে থাকে, গতিতে থাকে, তাদের যদি ভ্যালোসিটি ভিন্ন ভিন্ন হয়, then they have a combined momentum, তাহলে তাদের একটা কম্বাইন্ড মোমেন্টাম থাকতে পারে। Due to different velocities of the অবজেক্টগুলোর ভ্যালোসিটি যেহেতু ডিফারেন্ট, they may collide, একটা না একটা সময় তারা সংঘর্ষে লিপ্ত হতে পারে with one another in their path of motion, তাদের মোশনে চলার গতিতে, চলার পাথে। ওকে, and due to the collision their velocities may change. এই কলিশনের সংঘর্ষের কারণে তাদের ভ্যালোসিটিটা পরিবর্তন হতে পারে, ঠিক না? যার ভ্যালোসিটি কম আছে তারটা বেশি যেতে পারে, যার ভ্যালোসিটি বেশি আছে তারটা কমে যেতে পারে। If no force is applied from outside, যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা না হয়, then after the collision the combined momentum will not change. একটা যে কথা মনে রাখবা, সংঘর্ষের পূর্বে মোমেন্টাম মানে কম্বাইন্ড মোমেন্টাম, আর সংঘর্ষের পরের কলিশনের পরের কম্বাইন্ড মোমেন্টাম, not a single momentum of a particular object, the combined momentum, two or more momentum
যখন অ্যাড করা হয় সেক্ষেত্রে কম্বাইন্ড মোমেন্টাম সংঘর্ষের আগে এবং পরে সবসময় সেম থাকে। দিস প্রসেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। আর ইউ ক্লিয়ার? Yes, sir. ভেরি গুড। এই যে এখানে একটু এই জিনিসটা পড়বা, তাহলে তোমার এই জিনিসটা আরো ক্লিয়ার Figure হবে। 5. মানে ভরবেগের Collision. চেঞ্জটা এখানে ইয়ে করছে, এটা রিডিং পড়বা, তাহলে বুঝতে পারবা। দেখো না, এখানে দেখো, একটু দেখাই। মনে করো হোয়েন দ্য বল ইজ থ্রোন, মনে করো একটা বল তুমি থ্রো করছো, দেন দ্য মোমেন্টাম উইল বি পি ইকুয়াল টু এমভি, রাইট? আফটার স্ট্রাইকিং দ্য Yes. ওয়াল, একটা ওয়ালে গিয়ে বলটা স্ট্রাইক করছে, হোয়েন দ্য বল বাউন্স ব্যাক, যখন এটা কি স্ট্রাইক করে আবার ফিরে আসবে না, ইস মোমেন্টাম বিকামস, আগে ছিল কি পজিটিভ দিকে আর এখন নেগেটিভ দিকে, মানে যে দিকে ছিল এখন তার অপোজিট দিকে, তাহলে এই জন্য মাইনাস ব্যবহার করছে। therefore the change of momentum will be p minus p prime, যেহেতু মোমেন্টাম পরিবর্তন করছে সো আমরা একটাতে p দিলাম আর একটাতে p প্রাইম দিলাম, তাহলে এখানে একটা কি হলো mv মাইনাস, এটা কি চেঞ্জ মানে কি যে কোনো একটা পজিটিভ বেশি হবে আর একটা কি কম হবে, ঠিক না? তাহলে আমরা Common মাইনাস হয়, করতেছি, এটা তাহলে বেশি। mv মাইনাস আর মানে p এবং p প্রাইমের ভ্যালুটা বসাইছে সোজা কথা এখানে, তাহলে এখানে কি পাচ্ছি 2mv। For this change of momentum the wall exerts a force on the tennis ball for a very short time. In cricket, the batsman hits the ball by the bat, right, for a very short interval of time, and the change of its momentum occurs. We call these sixes or boundaries, right? Are you got this point? Yes. Very good. আমরা আজকে আর একটা পয়েন্ট পড়বো, সেটা হচ্ছে কলিশন। ওকে, 3.5 মিনিট, আমরা বেশিক্ষণ পড়বো না হয়তো, আমরা জাস্ট Collision. এইটুকু পর্যন্ত পড়ে শেষ করে দিব। এই যে এতটুকু পর্যন্ত পরে আজকে আমরা ক্লাস শেষ করব। তাহলে চলো আমরা শুরু করি। এখন যে পয়েন্টটা পড়বো, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম এন্ড ফর ইউর বোর্ড এক্সাম অলসো, বিকজ দিস ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড এই ধরনের কোয়েশ্চেন তুমি পাবা। এই যে এখানে যেভাবে কোয়েশ্চেন দিয়েছে, এই ফিগারটা ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখতে পারো, এরকম কোয়েশ্চেন পাবা। ওকে, so let's call conversation of moment conservation of momentum and energy. Let's consider that two objects of masses m1 and m2 are moving along a straight line on a plane. এই যে দেখো, এটাকে ফলো করো, m1 and m2, এবং তাদের ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি u1 এবং u2। ঠিক আছে, একটা সময় পরে তারা সংঘর্ষ লিপ্ত হলো এবং এরপরে তারা আবার কি তোমার যাওয়া শুরু করলো, এবং সেক্ষেত্রে তাদের ফাইনাল ভেলোসিটি হলো কি v1, এটার ভেলোসিটি কি সংঘর্ষের পরে v2। ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার অর নট? Yes, yes. Good. তাহলে এখন ডিউ টু দ্য ডিফারেন্স অফ দিয়ার ভেলোসিটিস দে কোলাইড। ঠিক আছে, যেহেতু অবজেক্টগুলোর মাস হচ্ছে m1 m2 এবং তারা একটা স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে, তাদের ভেলোসিটিটা ডিফারেন্ট, তাহলে সেক্ষেত্রে একটা সময় তারা কি কোলাইড হবে, একটু আগে বলেছি না? হেন্স দিয়ার ভেলোসিটিস আর সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে তাদের কি ভেলোসিটিটা পরিবর্তন করবে। নাও ভেলোসিটি পরিবর্তন হওয়ার পরে আগে ছিল ইউ, এখন হয়ে গেছে ভি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি। আর দুইটার ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রে v1 বলছি আর একটা v2 বলছি। হ্যাঁ, আর দ্য নিউ ভেলোসিটিস অফ দ্য masses m1 and m2 respectively। ফিগারটা দেখতে পাচ্ছ 3.4, একটু আগে দেখালাম। Can we find the values of v1 and v2 after the collision? Yes, definitely we have to use the formula. Let's see the combined momentum first, before collision and after collision. You can see here m1 plus u1 plus m2 plus u2, and U2. after the collision the combined momentum is m1 plus v1 plus m2 plus m2 v2. Okay, since no force is applied from outside, hence the momentum before collision and after collision will be the same, and it is the law of conservation of momentum. Got it? Yes. Very good. So এবার আসো, therefore we can write, যে এই ল অনুযায়ী আমরা বলতে পারি, এই কথাটাকে আমরা যদি সায়েন্টিফিক্যালি লিখি তাহলে ঠিক এভাবে লিখতে পারি যে পূর্বের কম্বাইন্ড মোমেন্টাম, সংঘর্ষের পূর্বের কম্বাইন্ড মোমেন্টাম আর সংঘর্ষের পরের কম্বাইন্ড মোমেন্টামটা সেম। ওকে, now we have only one equation and two unknown quantities. এই ইকুয়েশনের মধ্যে দুইটা unknown quantity আছে, সেটা কি কি? একটা হচ্ছে v1 আর একটা হচ্ছে v2। therefore we cannot calculate the values of v1 and v2. why? কি বলছে? here we have only one equation and two unknown quantities v1 and v2, so আমাদের কি কোনোভাবে সম্ভব এইখান থেকে v1 এবং v2 বের করা? সম্ভব না। therefore we cannot calculate the values of v1 and v2. we need another equation to determine the values of v1 and v2, right? Fortunately আমরা এই আরেকটা ইকুয়েশন আমাদের আছে, we have another equation. ওকে, এই বিষয়ে আমরা আরো পড়বো। ঠিক আছে, এনার্জি সম্পর্কে আমরা পড়বো, এবং ল অফ কনজারভেশন অফ এনার্জি সম্পর্কে আমরা সেকেন্ড আরেকটা ইকুয়েশন পাবো। ওকে, মানে এই যে ল অফ কনজারভেশন অফ এনার্জি সম্পর্কে আমরা নেক্সট ইয়াতে পড়বো। আমরা এখন ভেলোসিটি v1 এবং v2 এর ইয়াগুলো নিয়ে পড়ি, ভ্যালুগুলো নিয়ে কিভাবে বের করা যায় সেটা নিয়ে পড়বো। আচ্ছা, তাহলে এখন দেখো, in the next chapter you will find that the kinetic energy of an object can be expressed as half mu square, where m is the mass and u is the velocity of the object. ওকে, u বলছে যা, তাহলে বুঝতে পারছো কলিশনের আগে একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি হাফ m u স্কয়ার,
আর কলিশনের পরে কি হবে হাফ এম ভি স্কয়ার। গট ইট? therefore the using the law of conservation, law of conservation মানে কি সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে সেম থাকে, সেটা এনার্জি হোক বা মোমেন্টাম হোক, ঠিক আছে, বা এটা আর Yes. কি। সো উই ক্যান রাইট half m u m1 u1 square plus half m2 u2 square is equal to half m1 v1 square plus half m1 m2 v2 square। গট ইট? সো এটাও কিন্তু আরেকটা ফর্মুলা, Yes. ভালো মতো মনে রাখবো। সো এখান থেকে এবার দেখো আমরা এখানে v1 এবং v2 এর ভ্যালুগুলো কিভাবে বের করে দেখো। Using these two quantities, calculate the values of v1 and v2. সোজা কথা এখানে এই যে দেখো এখানে লেখা আছে, এগুলো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। সহজে মনে রাখার সূত্র, এই সূত্রগুলো মনে রাখবে কিভাবে দেখো, দুইটারই নিচে কিন্তু সেম m1 প্লাস m2 m1 প্লাস m2। আর প্রথমটা একটা মনে রাখলে আরেকটা মনে রাখা যায়। প্রথমটাতে এটা দেখো মনে আছে। m1 মাইনাস m2 ইনটু u1 প্লাস 2m2 u2, ঠিক আছে। আর Yes. সেকেন্ডটাতে কি হবে উল্টা, m2 মাইনাস m1 ইনটু u2, u1 টা u2 হয়ে যাবে আর U2 2m1 u1 plus হবে। 2m1 m1. হুম। তাহলে from the expression of v1 and v2 we see that if the masses m1 and m2 are equal, মানে এখানে যদি m1 আর m2 যদি সেম হয় তাহলে কি হবে, then the two objects will exchange their velocities, তাহলে তাদের ভ্যালোসিটিটা কি হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ v1 equal to u2 হয়ে যাবে আর v2 equal to u1 হয়ে যাবে। U1. আর ইউ ক্লিয়ার? Yes. ওকে, সো আমরা নেক্সট ক্লাসে পড়বো 3.5.2 সেফ জার্নি, দ্যাটস মিন ফোর্স এন্ড মোশন সম্পর্কে আমরা কিভাবে আরো বিস্তারিত জানবো এই টপিকের উপর। সো আজকে যতটুকু পড়িয়েছি এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো? জি জি। ভেরি গুড। সো আজকে ক্লাস এখানে শেষ করছি।